হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদেরকে চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী থেকে ক্লাস করাবো। তোমরা ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা আশা করি। আসলে পর্যায় সারণীতে সর্বমোট 218টি মৌল আছে। এই পর্যায় সারণীকে 18টি গ্রুপ এবং 7টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। শুরুতেই কিছু সূত্র আছে, সূত্রগুলি তোমরা বই থেকে অবশ্যই পড়ে নেবা। প্রথম সূত্রটা যেমন 1789 সালে লেবোসিয়া অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, জিঙ্ক, ফসফরাস, সালফার ইত্যাদি মৌলিক পদার্থ ধাতু ও অধাতু সমূহকে ভাগ করেন। 1829 সালে বিজ্ঞানী ডুবরাইন মৌলিক পদার্থগুলো 3টি করে মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। একে ডুবরাইনের ত্রয় সূত্র বলে। এই ডুবরাইনের ত্রয় সূত্রটি হলো, যেমন ডুবরাইনের ত্রয় সূত্রটি মনে রাখবা হলো, যেমন প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি। একে ডুবরাইনের ত্রয় সূত্র বলে। তারপর 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড আরেকটি সূত্র প্রদান করেন। আচ্ছা, ডুবরাইনের ত্রয় সূত্রটা আমি একবার বলি। প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি। মনে রাখবা এটা এবং বাসায় পড়ে নিবে, বই থেকে পড়ে নিবে আশা করি। আর একটা হচ্ছে অষ্টক সূত্র, অর্থাৎ 8টা মৌলকে যদি পরপর তুমি সাজাও তাহলে প্রথম মৌলের পারমাণবিক ভরের সাথে অষ্টম মৌলের পারমাণবিক ভর এবং ধর্মের সাথে মিলে যাবে। এটা নাম হলো অষ্টক সূত্র। আর মেন্ডেলিফের আরেকটা সূত্র আছে পর্যায় সূত্র। পর্যায় সূত্রটি হলো, মৌলসমূহের ধর্ম একই রকম হয়, একই সাথে প্রথম ও শেষ পর্যন্ত মৌলগুলি কোনো পরিবর্তন ঘটে। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তোমার এই 3টা সূত্র, একটা হলো তোমার মেন্ডেলিফের ত্রয় সূত্র, আরেকটা হলো অষ্টক সূত্র, আরেকটা হলো পর্যায় সূত্র। তোমরা 3টা সূত্র আশা করি পড়ে নেবে। আর আজকে আমি তোমাদেরকে এই পর্যায় সারণী সম্পর্কে আলোচনা করব। পর্যায় সারণীতে সর্বমোট 18টি গ্রুপ আছে এবং 7টি পর্যায় আছে। আমরা প্রথম গ্রুপের মৌলগুলো নিয়ে আলোচনা করব। প্রথম গ্রুপের 1 নম্বর মৌলের নাম হলো হাইড্রোজেন। এভাবে হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত সর্বমোট 7টি মৌল আছে। এই মৌলগুলোকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে সর্বশেষ শক্তি স্তরে দেখবে একটি করে ইলেকট্রন আছে। এই কারণে এই মৌলগুলিকে 1 নং গ্রুপে রাখা হয়েছে। তাহলে মৌলগুলি হলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ও ফ্রান্সিয়াম। তাহলে 1 থেকে অর্থাৎ ফ্রান্সিয়ামের 87। আমরা প্রথমে যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই গ্রুপের মৌলগুলো উপর থেকে নিচের দিকে আসলে তার মানে একটি করে শক্তি স্তর বেড়ে যায় এবং মৌলের আকারও বেড়ে যায়। অর্থাৎ উপর থেকে যত নিচের দিকে আসা যায় মৌলের আকার তত বেড়ে যায়। আবার ঠিক বিপরীত করবে, নিচ থেকে উপর দিকে গেলে মৌলের আকার আস্তে আস্তে ছোট হতে থাকে। আবার উপর থেকে যখন নিচের দিকে আসে তাহলে মৌলের সক্রিয়তাও বেড়ে যায়। তাহলে আমরা যেমন প্রথমে আছে হাইড্রোজেনের পরে আছে লিথিয়াম, সোডিয়ামের পরে আছে পটাশিয়াম, তারপর আছে মনে করুন রুবিডিয়াম। এগুলো
1 3 11 19 37। তাহলে ইলেকট্রোবিন্যাস আগের ক্লাসও কিভাবে করতে হতো আমি শিখিয়েছিলাম, তোমরা ক্লাসগুলো আশা করি সবাই দেখছো। যেমন এখানে আছে একটা 1s2 2s1 1s2 2s2 2p6 3s1। তার মানে এ তো জানোই যে s উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, p উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, d অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, আর f উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। তাহলে এখানে দেখা যায় 2p6 3s1, তার মানে এখানে 11টা। এগুলো প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এগুলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। 1s2 2s2 2p6 3s2 3p6 3p এর পরে আসবে 3d, কিন্তু 3d এর না দেওয়া যাবে না, জানো ইলেকট্রোবিন্যাসের নিয়ম অনুসারে দিতে হবে 4s, একটা থাকে একটা, আর এখানে 0। দেখো এখানে কেন দেওয়া যাবে না সেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এখানে আমরা শক্তি দেখব। পাউলির বর্জন নীতি অনুসারে আগে কম শক্তিস্তর ইলেকট্রন প্রবেশ করবে, পরে বেশি শক্তিস্তর ইলেকট্রন প্রবেশ করে। নিয়ম অনুসারে আগে কম শক্তিস্তর ইলেকট্রন যায়, তাহলে এই নিয়ম অনুসারে 4s 4 আমরা যদি শক্তি নির্ণয় করতে চাই তাহলে যে n প্লাস s n প্লাস d আমরা শক্তি নির্ণয় করব। এই n এর মান, এই n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, আর এখানে শক্তি নির্ণয়ের সময় s এর মান আমরা 0 ধরব, তাহলে 4। তাহলে আমরা এটা দেখি 3, শক্তি নির্ণয় করার সময় এটা হলো 2, তাহলে 5। তাহলে দেখা গেল এই 3d এর শক্তি হলো 5 আর 4s এর শক্তি হলো 4। এই কারণে আগে 4s এর শক্তি প্রবেশ করবে, পরে যদি ইলেকট্রন থাকে তাহলে 3d তে প্রবেশ করবে। তাহলে সেই অনুসারে আমাদের একটা যাওয়ার পর আর ইলেকট্রন থাকে 19টা হয়ে গেছে। এই যে 2 4 10 12 18 19, এখানে 0। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 আমরা 3d দিতে পারি 10 4s2 4p6, তারপর আসবে 4b 4f, কিন্তু 0 থেকে শক্তি হলো 5s এর কম আসবে, 5s এ চলে যাবে। দেখি আমাদের কত হয়েছে 4 10 12 18 28 29 30। তো এখানে আর দেওয়ার সুযোগ নাই, এখানে একটা দিতে হবে, এখানে 0, এখানেও 0, কারণ এটার শক্তি হলো 6 মানে 6, এটার শক্তি 7, এটার শক্তি 5। এই কারণে আগে 5s এ চলে যাবে, পরে এগুলি ফিল আপ করব। আমার চতুর্থ শক্তি স্তরে আসা 4f আসবে, তৃতীয় ভাবে আসা আসবে 3, এই 3d। তাহলে একটা জিনিস লক্ষ্য করা গেল যে এই বিন্যাস করার পরে দেখলাম আমরা শেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে। এই যে একটি করে ইলেকট্রন আছে প্রত্যেকটার মধ্যে একটি করে ইলেকট্রন আছে। এই কারণে এই মৌলগুলিকে প্রথম গ্রুপে রাখা হয়েছে। এখন যদি আমরা বলি যে এই রুবিডিয়াম কত নং পর্যায়ে আছে, এই যে আমরা সর্বশেষ দেখব 5ম পর্যায়ে আছে। তোমরা বইয়ের সাথে মিলে দেখবে আশা করি। 5ম পর্যায়ে আছে এবং 1 নং গ্রুপে আছে। আবার পটাশিয়াম প্রথম গ্রুপে আছে এবং 4র্থ পর্যায়ে আছে। আবার আছে সোডিয়াম প্রথম গ্রুপ 3য় পর্যায়ে, লিথিয়াম 2য় পর্যায়ে প্রথম গ্রুপ, আর এটা আছে প্রথম গ্রুপ প্রথম পর্যায়ে। তাহলে দেখো এই যে শক্তি স্তর একটা করে বেড়ে গেছে, এটা হলো 5, এটা হলো 4, এটা হলো 3, এটা হলো 1 2, এটা হলো 1।
তাহলে পর্যায়ক্রমে নিচের দিকে আসলে দেখো তাহলে মৌলের আকার বেড়ে যায়, আর উপর থেকে যত নিচের দিকে উপর থেকে নিচের দিকে আসা যায় মৌলের আকার তত বেড়ে যায়, আর নিচ থেকে উপর দিকে গেলে মৌলের আকার তত হ্রাস পায়। তাহলে এইভাবে তোমার রুবিডিয়ামের পরে আছে সিজিয়াম, সিজিয়ামের পরে আছে ফ্রান্সিয়াম, তোমার বাসায় বসে চেষ্টা করবে আশা করি। তাহলে সক্রিয়তা, যেমন সোডিয়ামের চেয়ে বেশি সক্রিয়তা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের চেয়ে বেশি সক্রিয়তা হলো সিজিয়াম, সিজিয়ামের চেয়ে বেশি হলো ফ্রান্সিয়াম। যদি আমরা সক্রিয়তার ক্রম হিসাব করতে যাই তাহলে আমরা এই সক্রিয়তার ক্রম দেখাইতে পারি, যেমন আছে রুবিডিয়াম, রুবিডিয়ামের চেয়ে বেশি আছে সিজিয়াম, সিজিয়ামের চেয়ে বেশি আছে ফ্রান্সিয়াম। এই যে সক্রিয়তার ক্রম, অর্থাৎ রুবিডিয়ামের চেয়ে সিজিয়ামের সক্রিয়তা বেশি, সিজিয়ামের চেয়ে ফ্রান্সিয়ামের সক্রিয়তা বেশি। আবার এটা এই 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 কর্মটাকে আবার তোমরা ধরতে পারো যে এই আকার, মৌলের আকারও রুবিডিয়ামের চেয়ে সিজিয়াম বড়, সিজিয়ামের চেয়ে ফ্রান্সিয়াম বড়। এবার তোমার সক্রিয়তার ক্রমের সঠিক উত্তর থাকে অনেক সময় এলোমেলো থাকবে, তাহলে বুঝে আশা করি। যদি মনে না থাকে শর্টকাট করে দ্রুত গতিতে তুমি অল্প ইলেকট্রোমিটার করে বুঝে নিতে পারবা। যত শক্তি স্তর বেশি যাবে মৌলের আকার তত বেড়ে যাবে। তাহলে ওয়ান গ্রুপ, এই মৌলগুলি কেন ওয়ান গ্রুপে রাখা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো দ্বিতীয় গ্রুপ। এই দ্বিতীয় গ্রুপের মৌলগুলো একই রকম, এগুলি বিভিন্ন সরাকার মনে রাখা যায়, হাই, লি, না, কে, রুবিডিয়াম, মানে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলি বিভিন্ন মানে গল্প আকারে মনে রাখা যায়। আবার দ্বিতীয় গ্রুপের মৌলগুলিকে যদি মনে রাখতে চাও তাহলে যেমন এই যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই ধরনের সরাসরি তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো, করে নিবা। যেমন বেরিলিয়াম। আবার আমরা দ্বিতীয় গ্রুপের মৌলগুলিকে যদি আমরা ইলেকট্রোবিন্যাস করি দেখা যাবে যে এই মৌলগুলিকে ইলেকট্রোবিন্যাস করে দেখা যাবে যে সর্বশেষ শক্তি স্তরে দুইটি করে ইলেকট্রন আছে, যেমন এখানে আছে একটা করে, ওখানে থাকবে দুইটা করে, 1s2 থাকবে, 3s2, 4s2, 5s1। তাহলে আশা করি এই তোমার দ্বিতীয় গ্রুপের মৌলগুলো তোমার নিজেরা প্র্যাকটিস করবে। এবং এই দ্বিতীয় গ্রুপের মৌলগুলিকে মৃৎক্ষার ধাতু বলা হয়। মৃৎক্ষার কেন মৃৎক্ষার বলা হয়? এই মৌলগুলো তোমার মাটিতে পাওয়া যায় এবং এটি পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড তৈরি করতে পারে, অর্থাৎ ক্ষার তৈরি করতে পারে। এই কারণে এই মৌলগুলোকে তোমার মৃৎক্ষার ধাতু বলা হয়। আবার গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এই মৌলগুলিকে বলা হয় অবস্থানান্তর মৌল। এই অবস্থানান্তর মৌল সম্পর্কে আমরা আশা করি পরের ক্লাসে আলোচনা করব। তোমরা এই ক্লাসটা দেখবে এবং এগুলি ইলেকট্রোবিন্যাস প্র্যাকটিস করবে। শক্তি নির্ণয়ের সূত্র, মানে কিভাবে শক্তি নির্ণয় করা যায় আমি আগের ক্লাসে আলোচনা করছি। তাহলে তোমরা এই ক্লাসটি আশা করি দেখবে। পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাস তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং বাকি যে দুইটা ইলেকট্রোবিন্যাস আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে ঠিক আছে, ভালো থাকো, খোদা হাফেজ।